হচ্ছে এই যে আমরা সেকুলার সংবিধান বলছি বা ধর্ম নিরপেক্ষ সংবিধান বলছি, আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষ এটা কিন্তু খুবই অদ্ভুত ভাবে আছে। ধর্ম নিরপেক্ষ আর চোর নিরপেক্ষর মধ্যে তো কোনো পার্থক্য দেখি না। চোর নিরপেক্ষ বা ডাকাত নিরপেক্ষটা কি? মানে কোনো ডাকাতকে আমরা ব্যাঘাত করব না। আমাদের ধর্ম নিরপেক্ষর যে পরিভাষা পুরোটাই ভিন্ন। বাবা সাহেব আম্বেদকর কি ধর্ম নিরপেক্ষর পক্ষে ছিলেন? এই যে ধর্ম নিরপেক্ষ আছে, আমি যে বাস্তব যে ধর্ম নিরপেক্ষ, আমি তার সে বিষয়ে যাচ্ছি না। ভারতের যে সাংবিধানিক যে কাঠামো যে ধর্ম নিরপেক্ষ, সেটা কিন্তু সংবিধানে প্রথমে ছিল না, পরবর্তীতে যুক্ত হয়েছে। তো এই যে ধর্ম নিরপেক্ষ আছে, এটা কি এসটি এসসি ওবিসি সমাজের জন্য ঠিক আছে, বা আমাদের ভারতীয় সমাজের জন্য কতটা ঠিক, সে বিষয়ে জানতে চাচ্ছি। খুব ভালো প্রশ্ন, খুব ক্রেডিট প্রশ্ন, খুব ভালো। বাবা সাহেব ধর্ম নিরপেক্ষ কথাটি বলেন, কিন্তু আর যে তিনটি শব্দ বলেছে, ডেমোক্রেট বলেছে। ডেমোক্রেসি মানে যদি আমরা অকুপাই মুভমেন্টের কথা ধরি, ডেমোক্রেসিটা ওখানে হয়েছে। যদি পিপলস ডেমোক্রেসির কথা বলি, ডেমোক্রেসি মানেই তো আমার আমার যে অধিকার, সেই অধিকার আমি রাখবো। তো তার মধ্যেই ডেমোক্রেসির মধ্যেই লুকিয়ে আছে, সরাসরি নেই জন্য এটাই লুকিয়ে আছে। পরবর্তী সরকাররা দেখেছে যে যদি ডেমোক্রেসির মধ্যে সোশ্যালিজমের দিকে চলে যায়, তাহলে একটা সমস্যা তৈরি হতে পারে, যার জন্য ওরা ধর্মের বিষয়টাকে ওর মধ্যে রেখেছেন। আর একটু ক্ল্যারিফাই করার জন্য যে সেকুলার শব্দটাও এখানে আসুক, কারণ ডেমোক্রেসির মধ্যে দিয়ে অনেকেই অনেক রকমের ব্যাখ্যা করছে ডেমোক্রেসিটাকে। ঠিক আছে, এইবার ঘটনা হলো যে ডেমোক্রেসির এই যে কনসেপশন, এই কনসেপশন কি বিদেশ থেকে নিলেন বাবা সাহেব? ডেমোক্রেসির এই কনসেপশন দিলেন সম্রাট অশোকের সোশ্যাল স্টেট ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের মধ্যে বহুজন হিতায় বহুজন সুখায়ের মধ্যে, দ্যাট ইজ ডেমোক্রেসি। এবং বহুজন হিতায় বহুজন সুখায়ের জন্য রাষ্ট্রের যে ভূমিকাটাকে তিনি বলে দিলেন, এই রাষ্ট্রের ভূমিকাটাকে কি বলে দিলেন? নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে তাকে। তাকে কোনোভাবেই শপথ নেওয়ার সঙ্গেই বলা হয় যে আমি আমার ব্যক্তিগত, আমার ধর্মীয়, আমার পারিবারিক ভাবে কোনোভাবে ইনফ্লুয়েন্স না হয়ে, ভয় মুক্ত হয়ে, চাপের কাছে নতি স্বীকার না করে আমি এই দায়িত্ব নিলাম। এটাই হচ্ছে ডাইরেক্ট ডেমোক্রেসি, ওয়েলফেয়ার স্টেট গঠনের সব থেকে বড়। আমরা ভুলে যাই শপথ নেওয়ার পরে। কিন্তু এই যে বর্তমানে যে মানে আমরা যে ধর্ম নিরপেক্ষ যে সমাজ ব্যবস্থা দেখছি, এটা কি আদেও কি আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার জন্য কতখানি মানে গুরুত্ব? কিন্তু আমরা এই যে সমাজ ব্যবস্থা দেখছি, এটার দিকে তো আমরা লাভের কিছুই দেখছি না এসটি এসসি সমাজের জন্য, উল্টে ক্ষতিদায় দেখছি, তাই না? যেটা হয়েছিল, এসসি এসটি সমাজ তো বিভিন্ন ভাবে বেড়েছে। প্রকৃতির সঙ্গে বাস করতে করতে বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করেছে। তাদের যে বিবর্তনটা ঘটেছে বিভিন্ন জায়গায়, ফলে কি হয়েছে, প্রকৃতিকে ইনাক্ট করে ভেতর মধ্যে ঢুকিয়ে তারা একটা নির্দিষ্ট যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার তাদের পরিণত। অর্থাৎ এই ক্যারেক্টারে পরিণত হওয়া একটি জনগোষ্ঠীকে বলা হয় ক্লান, একটি জনগোষ্ঠীকে বলা হয় জাতি। জাতি মানে জাতপাত নয়, জাতি। এই জাতি সমূহের দেশ ছিল ভারত। এখানে জাতির মধ্যে, বিবিধের মধ্যে একটা মিলনের বাণী ছিল। সেই মিলনের বাণীটাকে গুছিয়ে বাবা সাহেব যেটা করেছে, ৬,৭৪৮টি জাতিকে, বিভিন্ন ভাষা, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন খাদ্য, প্রত্যেকটা মানুষের খাদ্যের সভারেন্টি দিয়েছে বাবা সাহেব। তোমার ঘরে কার মাংস থাকবে তার জন্য তোমাকে খুন করা হবে, এটা বাবা সাহেব বলেনি। দ্যাট ইজ ডেমোক্রেসি, দ্যাট ইজ সভারেন্টি, দ্যাট ইজ ফেইথ। মানে ধর্ম আর কিছু নয়, এটা ফেইথ, এটা বিলিফ। এই বিলিফটা কিভাবে গড়ে উঠেছে? প্রকৃতি এই বিশ্বাসটা বাবা সাহেব এইটাকে প্রাধান্য দিয়েছে, যেটা বুদ্ধ এইটাকে প্রাধান্য দিয়েছে। একটা বিষয় কি, যে ব্যক্তি আইনগুলো যেটা ভারতবর্ষে যে নতুন যে ন্যায় সংহিতার কারণ করে বিভিন্ন বিষয়ে উঠে আসছে, বাবা সাহেব আম্বেদকর কিন্তু শরিয়া আইনের বিরুদ্ধেও ছিলেন, বা যে কোনো ধর্মীয় আইনের বিরুদ্ধেই তিনি ছিলেন।
তার কারণ একটাকে দেখি আর একটা মাথাচাড়া আর দিয়ে একটা মাথা চাড়া দিয়ে দিয়ে উঠবে। উঠবেই। তো ঘটনা হচ্ছে যে ভারতবর্ষে যে দলিত বহুজন যে সমাজ আছে সেখানে তারা কিভাবে এই সরিয়ে আইনটা দেখছে, আর দ্বিতীয়ত তো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পলিটিক্যাল দল তো প্রয়োজন, কিন্তু যেখানে এসটি এসসি ওবিসিদের সংখ্যা সব থেকে বেশি হয়েও যেখানে 6% বহু মানে সবর্ণদের সংখ্যা, সেখানে তাদের বড় বড় ন্যাশনাল পার্টি আছে কিন্তু বহুজনদের একটাও কেন নেই, কেন 70 বছরে, এটা আমি জানতে চাইছি। এটা ঘটেছে দীর্ঘদিন মানুষকে গোলামীর শৃঙ্খলে বন্ধ করে রেখে। দীর্ঘদিন বলতে একেবারে বাংলায় সেন আমলে এটা শুরু। এর আগে শশাঙ্কের সময়, হুমায়ুন ভট্টের সময় এইটা শুরু হয়ে মানুষের বেঁচে থাকার ন্যূনতম সম্পদ শুধু লাইফটা ছাড়া বাকিটা সব কেড়ে নিয়ে, মানে শশাঙ্কের আমল থেকে শুরু করে একেবারে উডের ডেসপাস পর্যন্ত তারা অধিকারহীন ভাবে গড়ে উঠে, অর্থাৎ তারা ধরেই নিয়েছে এটাই হচ্ছে পরিণতি। এই পরিণতির মধ্যেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করতে গিয়ে সে বুঝতে পারছে না কোনটা আমার ক্ষতি করতে পারে, কোনটা আমার ক্ষতি করতে পারে না। ফলে কি হচ্ছে, ও অ্যাডজাস্ট করতে গিয়ে এমন মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করছে যে তাকে কচুকাটা করবে, একটু পরে জাস্ট তেল সিঁদুর দিচ্ছে, শান্তনু ঠাকুর তার পূর্বপুরুষ বলেছে লাথি মেরে ব্রাহ্মণবাদকে ঘর থেকে বিদায় দাও। শান্তনু ঠাকুর বলির পাঠা হয়ে সিঁদুর নিয়ে গিয়ে জয় শ্রীরাম করে বেড়াচ্ছে। মরার আগে তো শ্রীরাম মন্ত্র দেওয়া হয়, হ্যাঁ মন্ত্র দেওয়া হয়, তো জয় শ্রীরাম দেওয়া হয় শান্তনু ঠাকুরের হয়ে। ফলে এইটা আর কিছুই নয়, বাবা সাহেব চেয়েছিলেন শিক্ষিত মানুষ, শিক্ষিত হও, সজাগ হও, শিক্ষিত করো, তারপরে কি করো, এজিটেট করো, আন্দোলন করো শিক্ষার অনুসারে। এরা অশিক্ষার অনুসারে আন্দোলন করছে, যার জন্য অর্গানাইজড হচ্ছে না। অশিক্ষা যদি তাদের মধ্যে আচরণ করে তাহলে অর্গানাইজড হবে কি করে? বাবা সাহেব বলছে টু অ্যাজিটেট, টু এডুকেট, টু অ্যাজিটেট, তারপরে অর্গানাইজেশনের এখানেই অসুবিধা থেকে যাচ্ছে যে ইউনাইট ভাবে গুরুচাঁদের মতো বাংলা আর একজন নেতা তৈরি হতে পারছে না, যে 36টি জাতিকে একসাথে করতে পেরেছিলেন। আর তারা একটুখানি ওই মানে ইয়ের পেয়ে, রিজার্ভেশনের সুবিধা পেয়ে, বাড়ি গাড়ি বিবি টিভি এটা সেটা নিয়ে মনে করছে এটাই ভালো আছে। এদিকে বেসরকারীকরণ করে হয়ে যাচ্ছে, সমস্ত জল জঙ্গল জমি এসসি এসটি ওবিসির হাতে যেটা ছিল প্রাকৃতিক সম্পদ সব বানিয়াদের দিয়ে দেওয়া হচ্ছে। আর এরা ওই যে একটা পেরিফেরির মধ্যে রেখে দিয়েছে রিজার্ভেশনের কোটার মধ্যে, ওইটা নিয়ে এখন বেশ গর্ব করছে। পরের জেনারেশনের জন্য যে রিজার্ভেশন নেই, যার জন্য সংহিতা তৈরি হচ্ছে, সংহিতাতে তো এদের বাধ্য হয়েছে এবং কচুকাটা করার ব্যবস্থা করা হয়েছে, এইটাই ধরতে পারছে না। এই বেশ ভালো আছি, এই যে আত্মতৃপ্তি ভয়ঙ্কর ভাবে অর্গানাইজেশনের পথে ক্ষতিকর হয়ে থাকে। তো আমার যে ফার্স্ট যে কোশ্চেন ছিল সেটাকে আবার তুলছে, সেটা আপনি এড়িয়ে গেলেন কি জানি না।